নিঠারী হত্যাকাণ্ড নিয়ে যে আলোচনাটা আজ আমরা করছি, মানে যে তথ্যগুলো সামনে এসেছে সেগুলো পড়লে বা শুনলে সত্যি গা শিওরে ওঠে। হ্যাঁ, একদম। ভারতের ভয়ঙ্করতম সিরিয়াল কিলিংগুলোর একটা তো বটে। 2005-2006 সাল নাগাদ নয়ডার ওই নিঠারি গ্রামে ঘটেছিল। হুম। তো আমরা আজ চেষ্টা করব এই সূত্রগুলো ধরে ঠিক কি ঘটেছিল, মানে এর ভেতরের দিকগুলো আর এর প্রভাবটা বোঝার। অবশ্যই। দেখুন, এই ঘটনাটা যে শুধু নৃশংসতার জন্য আলোচিত তা কিন্তু নয়। এর সাথে জড়িয়ে আছে আরও ভয়ঙ্কর কিছু জিনিস। যেমন ধরুন, নরমাংস ভোজনের অভিযোগ, হ্যাঁ। অঙ্গ পাচারের সন্দেহ, আর অবশ্যই পুলিশের প্রাথমিক নিষ্ক্রিয়তা, মানে গাফিলতির অভিযোগ। এসব মিলেই কিন্তু তোলপাড় হয়েছিল। আর এর কেন্দ্রে ছিল দুজন লোক, তাই তো? সুরিন্দর কোহলি আর তার মালিক। মনিন্দর সিং পান্ধের। হ্যাঁ, কোহলি ছিল গৃহকর্মী আর পান্ধের মালিক। অভিযোগটা ছিল অন্তত ১৯ জনকে হত্যার, যাদের বেশিরভাগই কিন্তু ছিল শিশু আর কমবয়সী মেয়ে। আচ্ছা, এই সূত্রগুলোতে কোহলি কিভাবে শিকারদের ধরত সেই বিষয়ে কি বলা আছে? দেখুন, যা জানা যায়, সে মূলত টার্গেট করত কাছের বস্তি এলাকার বাচ্চাদের আর মহিলাদের। কিভাবে টোপ দিত? ওই চাকরি বা ধরুন চকলেট, খাবারের লোভ দেখিয়ে পান্ধেরের বাড়িতে নিয়ে আসত। আর একবার ভেতরে আনতে পারলেই ব্যাস, তারপর কি ঘটত ভেতরে? যা ঘটত সেটা মুখে আনাও কঠিন। সূত্রগুলো বলছে ধর্ষণ, তারপর খুন, এবং শুধু খুন নয়, দেহগুলোকে টুকরো টুকরো করে ফেলা হতো। সাংঘাতিক। কোহলি তো নিজের স্বীকারোক্তিতে বলেও ছিল যে সে দেহের অংশগুলো বাড়ির পেছনে ড্রেনে ফেলে দিত, কিছু অংশ আবার বস্তায় ভরে অন্য কোথাও ফেলে আসত। আর ওই নরমাংস ভোজনের ব্যাপারটা, সেটা কি সত্যি? দেখুন, এই অভিযোগটা কোহলির স্বীকারোক্তি আর কিছু রিপোর্টের ভিত্তিতে উঠেছিল। সে নাকি কিছু দেহাংশ রান্না করেও খেয়েছিল। এটা ঘটনাটাকে আরও বিভৎস, আরও কয়েক গুণ ভয়ঙ্কর করে তোলে। কিন্তু এত সব কিছু ঘটে যাচ্ছে, অথচ কেউ টেরও পাচ্ছে না। ব্যাপারটা সামনে এলো কবে, কিভাবে? সেটাই তো সবচেয়ে চিন্তার বিষয়। অনেক দিন চাপা ছিল। সামনে এলো সেই 2006 সালের ডিসেম্বরে। কিভাবে? ওই পান্ধেরের বাড়ির পাশে যে ড্রেনটা ছিল, সেখান থেকে যখন পরপর কঙ্কাল, মানুষের হাড়গোড়, জামা কাপড় এইসব উদ্ধার হতে শুরু করল, তখন তার মানে তার আগে নিখোঁজ বাচ্চাদের বাড়ির লোকেরা কিন্তু বারবার পুলিশে গেছে, অভিযোগ জানিয়েছে। কিন্তু পুলিশ সূত্র অনুযায়ী তারা বিষয়টাকে তেমন গুরুত্বই দেয়নি। পাত্তা দেয়নি আর কি। হ্যাঁ, একরকম তাই। তারা হয়তো ধরে নিয়েছিল গরিব ঘরের বাচ্চা, পালিয়েছে কোথাও। এই যে উদাসীনতা, এটাই কিন্তু খুব মর্মান্তিক। তার মানে যদি ওই ড্রেন থেকে কঙ্কালগুলো না পাওয়া যেত, হ্যাঁ, তাহলে হয়তো এই নারকীয় ঘটনা চলতেই থাকতো, কে জানে। বলা যায় না। সেই সম্ভাবনার কথা ভাবলেও ভয় লাগে। ওই আবিষ্কারের পরই কিন্তু পুলিশ নড়েচড়ে বসে। কোহলি আর পান্ধেরকে গ্রেফতার করা হয়। কোহলির স্বীকারোক্তি, সেটা নিশ্চয়ই ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর বললে কম বলা হয়। হাড় হিম করা যাকে বলে। সে তো পরপর খুনের কথা, অঙ্গ কেটে ফেলার কথা, এমনকি কিছু ক্ষেত্রে ওই নরমাংস ভোজনের কথাও কবুল করে। নিশ্চিতভাবে ১৯ জনের কথা জানা যায়, কিন্তু কিন্তু অনেকেরই সন্দেহ আসল সংখ্যাটা হয়তো আরও বেশি ছিল, যা হয়তো কোনোদিন জানাই যাবে না। আর পান্ধের, তার ভূমিকাটা নিয়ে তো অনেক বিতর্ক ছিল, তাই না? সে কি বলছিল? হ্যাঁ, পান্ধেরের ভূমিকাটা বেশ ধোঁয়াশাপূর্ণ ছিল। সে তো প্রথম থেকেই বলে আসছিল যে কোহলি কি করছে না করছে সে ব্যাপারে সে কিছুই জানত না। সে নাকি পুরোই অন্ধকারে ছিল। এটা কি বিশ্বাসযোগ্য? নিজের বাড়িতে এতগুলো খুন হচ্ছে? সেটাই প্রশ্ন, কতটা বিশ্বাসযোগ্য সেটা। তার বিরুদ্ধেও কিন্তু ষড়যন্ত্র আর কিছু খুনের মামলা হয়েছিল, যদিও সে পরে কয়েকটা থেকে ছাড়া পেয়ে যায়। আর ওই যে অঙ্গ পাচারের কথা বা প্রভাবশালী কেউ জড়িত থাকার কথা বলা হচ্ছিল, হ্যাঁ, ওই সন্দেহগুলো উঠেছিল বটে। এতগুলো বাচ্চা, তরুণী উধাও হয়ে যাচ্ছে, দেহ টুকরো করা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এর পিছনে কোনো বড় চক্র বা অঙ্গ পাচারের ব্যাপার আছে কিনা, বা হয়তো কেউ ওপরতলা থেকে চাপ দিয়ে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত জোরদারভাবে প্রমাণ করা যায়নি আর কি। আচ্ছা, আর শেষ পর্যন্ত আদালতের রায় কি হলো? আইনি প্রক্রিয়াটা বেশ লম্বা আর জটিল ছিল। কোহলিকে তো একাধিক খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ২০০৯ সালের মধ্যেই মনে হয় ৫টা মামলায় ওর মৃত্যুদণ্ড হয়ে যায়। আর পান্ধেরের? পান্ধেরের ব্যাপারটা আরও জটিল।
সে কিছু মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল, কিন্তু পরে আবার উঁচু আদালতে প্রমাণের অবাধে খালাসও পেয়ে যায় কয়েকটা থেকে। যতদূর জানি মানে এই ২০২৫ সাল অবধি কোহেলি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেলেই আছে, আর পান্ধেনের আইনি লড়াই তখনও চলছিল। পুরো ঘটনাটা শুনলে মনে হয় এটা শুধু ২-১ জন অপরাধীর কাজ নয়, এর পেছনে যেন আরও বড় কিছু, একটা সিস্টেমের ব্যর্থতা আছে। একদম ঠিক ধরেছেন। সূত্রগুলো ঘাটলে এটাই কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। নিঠারি হত্যাকাণ্ড শুধু কোহলি বা পান্ধেরের ব্যক্তিগত নৃশংসতা নয়, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সমাজের, বিশেষ করে প্রান্তিক মানুষের নিরাপত্তা কতটা ঠুনকো। বিশেষ করে পুলিশের ভূমিকাটা। হ্যাঁ, পুলিশের ওই প্রাথমিক নিষ্ক্রিয়তাটা। গরিব দুর্বল শ্রেণীর মানুষের অভিযোগ যে অনেক সময়ই পাত্তা পায় না, এটা তারই একটা ভয়ঙ্কর উদাহরণ। এটা একটা মানে পদ্ধতিগত সমস্যা, একটা সিস্টেমিক ফেলিয়ার। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি এই নিঠারি কাণ্ড থেকে আমরা ঠিক কোন জিনিসগুলো মনে রাখব, কি শিখলাম আমরা? প্রথমত অবশ্যই এটা চরমতম নৃশংসতার একটা নিদর্শন, মানে মনুষ্যত্বের এমন ভয়াল রূপ। দ্বিতীয়ত এটা আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতা আর সমাজের প্রান্তিক মানুষদের প্রতি যে একটা গভীর উদাসীনতা আছে, সেটার একটা নগ্ন ছবি তুলে ধরে। হুম। এই ঘটনাটা কিন্তু আমাদের সমাজ আর বিচার ব্যবস্থার উপর একটা গভীর দাগ রেখে গেছে। এর ভয়াবহতা নিয়ে আজও আলোচনা হয়। দেখবেন বিভিন্ন ডকুমেন্টারি, এমনকি সিনেমাতেও এর ছায়া পড়েছে। যেমন ধরুন ২০১৯-এর সেকশন ৩৭৫ সিনেমাটা। ঠিক। এটা বারবার মনে করিয়ে দেয় যে প্রান্তিক মানুষের নিরাপত্তা আর তাদের ন্যায় বিচারের পাওয়ার রাস্তাটা কতটা কঠিন। একদম। শেষে এসে একটা প্রশ্নই মনে ঘুরপাক খাচ্ছে, যা হয়তো আমাদের সবারই ভাবা উচিত। যখন এরকম মর্মান্তিক ঘটনা ঘটে, তখন সমাজের সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায় মানুষগুলোর জন্য বিচার পাওয়াটা কতটা কঠিন হয়ে দাঁড়ায়। আর এই ঘটনাটা কি শুধুই একটা বিচ্ছিন্ন অপরাধ, নাকি এটা আমাদের সামাজিক বা প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে থাকা কোনো গভীর অসুখের দিকে ইশারা করে? এটা বোধহয় সোচনেওয়ালা বাত।